আমরা এই ভিডিওর মধ্যে রেনেসাঁ আলোচনা করব। এই রেনেসাঁ পিরিয়ডের মধ্যে আমাদের দুটো পিরিয়ড লুকিয়ে আছে। ফার্স্ট ওয়ান এলিজাবেথান এজ আর পিউরিটান এজ। এইখানে কিছুগুলো রাইটারের নাম দেওয়া হলো। এদের মধ্যে যেসব রাইটারগুলোকে রেড কালারে লেখা রয়েছে তাদেরকে আমরা ডিটেলসে আলোচনা করব একটু পরে। তো প্রথমে আমরা জানবো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। এরপরে ক্রিস্টোফার মার্লো আছে, তারপর বেন জনসন রয়েছে, এডমন্ড স্পেন্সার অলসো, অ্যান্ড জন ডান, আর তারপরে আমাদের জর্জ হারবার্ট রয়েছে, অ্যান্ড্রু মার্ভেল রয়েছে, মিশেল ড্রাইটন রয়েছে, স্যার ফিলিপ সিডনি রয়েছে, ফ্রান্সিস ব্যাকন রয়েছে, উইলিয়াম টিন্ডেল আর মাইলস কভারডেল। তারা কিন্তু বাইবেল ট্রান্সলেশনের জন্য বিখ্যাত। তো আমাদের এই ভিডিওর মধ্যে আমরা যে পুরো বিষয়টা কভার করব সেটা হলো 1500 থেকে 1660, মানে রেস্টোরেশন এর বিগিনিং সময়কাল পর্যন্ত। প্রথমে আমরা দেখব ড্রামা। যেসব রাইটারগুলো ড্রামা সম্বন্ধে এই এজের মধ্যে নিজেদের ড্রামাগুলোকে লিখেছে, তার মধ্যে প্রথম হলো উইলিয়াম শেক্সপিয়ার, যিনি কিনা বিখ্যাত হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও জুলিয়েট অ্যান্ড টেম্পেস্টের জন্য আরও অনেক রাইটিং আছে, মোর দ্যান 37 ড্রামা সে লিখেছে তার লাইফ ক্যারিয়ারে। তারপরে রয়েছে ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টার, টাম্বারলিন, এডওয়ার্ড সেকেন্ড, ডক্টর ফস্টার, সেগুলো খুবই গ্রেট। তার ট্র্যাজেডি, যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সিলেবাসে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে থেকে থাকে। এরপরে বেন জনসন রয়েছে, বেন জনসনের ভলফোন, দ্য অ্যালকেমিস্ট, বার্থোলোমিউ ফেয়ার, এভরিম্যান ইন হিজ হিউমার, আরও অনেক কিছু আছে। আমরা ডিটেলস আলোচনা করব বেন জনসনকে। জন ওয়েবস্টার ইজ অলসো দেয়ার, রিভেঞ্জ ট্র্যাজেডির জন্য বিখ্যাত, দ্য ডাচেস অফ মালফি, হোয়াইট ডেভিল, তার উল্লেখযোগ্য। এরপর রয়েছে থমাস মিডলটন, যাকে আমরা চেঞ্জেলিং অথবা ওমেন, বিওয়ার ওমেন এর জন্য জানি। এরপর রয়েছে চেরিল টার্নার, যে বিখ্যাত দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডির জন্য। এরপরে রয়েছে থমাস কিড, যাকে আমরা স্প্যানিশ ট্র্যাজেডির জন্য চিনে থাকি। এরপরে রয়েছে আমাদের ফ্রান্সিস বিউমন্ট অ্যান্ড জন ফ্লেচার, যারা একসঙ্গে অনেকগুলো ড্রামা লিখেছিল। তার মধ্যে এখানে দুটো দেওয়া হলো, দ্য মেডস ট্র্যাজেডি আর ফিলাস্টার। এরপরে রয়েছে জর্জ চ্যাপম্যান, যাকে আমরা জানি বাসি ডি অ্যামব্রয়েজের জন্য। এরপরে জন ফোর্ড আছে, ইট ইজ পিটি সি ইজ ওর, সেই জন্য সে অনেক বিখ্যাত সেই সময়কার। এরপরে পোয়েট্রি আমরা জানবো। পোয়েট্রি সেকশন থেকে প্রথমে রয়েছে সবচেয়ে ফেমাস এই যুগের, সেটা হলো এডমন্ড স্পেন্সার, তাকে আমরা চিনি দ্য ফেয়ারি কুইন, অ্যামোরেটির জন্য। এরপরে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা ড্রামার জন্য জানবো আর পোয়েট্রির জন্য জানবো, কারণ সে 154 সনেট লিখেছিলেন। এরপরে রয়েছে স্যার থমাস ওয়েট, তাকে আমরা সনেটের জন্য খুব ভালোভাবে চিনি। এরপরে রয়েছে হ্যারি হাওয়ার্ড অথবা আর্ল অফ সারে, এই দুটো নামেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর এই আর্ল অফ সারে সে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ভার্স নিয়ে এসেছিল ইংলিশ রাইটিং এর মধ্যে, লাভ দ্যাট ডোথ রেইন অ্যান্ড লিভ উইদিন মাই থট। এরপরে রয়েছে আমাদের জন ডানকে আমরা হলি সনেটস, দ্য ফ্লিয়ার, আরও অনেক রকমের পোয়েম আছে, গুড মরো রয়েছে, ক্যানোনাইজেশন রয়েছে। তাহলে জন ডানকে আমরা পড়বো, এবং এই জন ডানের সাথে একটা স্কুল জড়িত হয়ে আছে, সেটা হলো মেটাফিজিক্যাল স্কুল। আর মেটাফিজিক্যাল স্কুলের মধ্যে আমাদের জর্জ হারবার্ট রয়েছে। জর্জ হারবার্টের সবচেয়ে ফেমাস যে রাইটিং সেটা হলো দ্য টেম্পল। এরপর রয়েছে অ্যান্ড্রু মার্ভেলও কিন্তু মেটাফিজিক্যাল স্কুলের সাথে জড়িত। আর অ্যান্ড্রু মার্ভেলের যেটা আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে থাকে সেটা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। এরপরে রয়েছে মাইকেল ড্রাইটনের পলি অবলিভিয়ন। এরপরে রয়েছে স্যার ফিলিপ সিডনি,
স্যার ফিলিপ সিডনিকে আমরা অ্যাস্ট্রোফিল, স্টেলা আর ডিফেন্স অফ পোয়েট্রির জন্য জানি। এরপরে রয়েছে থমাস চ্যাম্পিয়ন, তার উল্লেখযোগ্য লেখা হলো সংস অফ মর্নিং, এ বুকস অফ এয়ার্স। এরপরে রবার্ট হেরিক রয়েছে, রবার্ট হেরিককেও আমরা চিনি হেসপেরিডেস, টু দ্য ভার্জিন, টু মেক মাচ অফ টাইম, এইগুলোর জন্য। তারপরে রিচার্ড লাভলেস রয়েছে। এরপরে রয়েছে থমাস ক্রিউ, তাকে আমরা এ র্যাপচারের জন্য জানি। ফুলকে, গ্রেভাইল, সেগুলো মাইনর পোয়েটের মধ্যে। এরপরে আমরা প্রোজ জানবো। এই এজের মধ্যে যেসব প্রোজগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের এসেইজ, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নভম অর্গানম, এই সবগুলো। স্যার ফিলিপ সিডনির আর্কেডিয়া, দ্য ডিফেন্স অফ পোয়েট্রি, এই প্রোজটাও আমরা এই এজের মধ্যে পাবো। থমাস মোরের ইউটোপিয়া খুব ফেমাস, এটাও কিন্তু এই এজের এই অংশ। থমাস ন্যাশ, দ্য আনফরচুনেট ট্রাভেলার, সেটাও কিন্তু আমাদের এক ধরনের প্রোজ পিস। রবার্ট বার্টন, অ্যানাটমি অফ মেলানকলি, এই এজের এই একটা রাইটিং, সেটা আবার মেডিসিনকে বা হিউম্যান সাইকোলজিকে কেন্দ্র করে লেখা হয়েছে। এরপর রয়েছে জন ফক্স, অ্যাক্টস অ্যান্ড মনুমেন্টস, এই বইটা তার খুবই বিখ্যাত। এরপর রয়েছে উইলিয়াম টিন্ডেল অ্যান্ড মাইলস কভারডেল, তারা কিন্তু বাইবেল ট্রান্সলেশনের জন্য বিখ্যাত। থমাস হবসের লেভিয়াথান এই যুগেরই একটা বড় সাহিত্যকৃতি। লেভিয়াথান অথবা একে আমরা বলতে পারি সি মনস্টার। রিচার্ড হুকার, অফ দ্য লজ অফ এক্লেজিয়াস্টিক্যাল পলিটি, এটাও কিন্তু খুব বিখ্যাত। আইজ্যাক ওয়ালটনের দ্য কমপ্লেন্ট অ্যাঞ্জেলা, এই যুগেরই কিন্তু বুক। এরপরে কিছুগুলো রিলিজিয়াস রাইটার্স রয়েছে, তাদের মধ্যে হলো জন ডান ফেমাস, আর জর্জ হার্বার্ট রয়েছে তার টেম্পেলকে সঙ্গে করে। রিচার্ড বাক্সটার এই যুগের রিলিজিয়াস রাইটারের মধ্যে একজন। জন বানিয়ান, এই জন বানিয়ান নামটা খুবই ফেমাস, একে কিন্তু মনে রাখতে হবে আমাদের। এর দুটো রাইটিং অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, একটা হলো গ্রেস অ্যাবান্ডিং টু দ্য চিফ অফ সিনার্স, আর একটা হচ্ছে পিলগ্রিম প্রোগ্রেস। এরপরে রয়েছে ট্রান্সলেশন অ্যান্ড ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স, এই যুগের মধ্যে কি কি হয়েছে তার মধ্যে প্রথমে আসছে উইলিয়াম টিন্ডেল, আর তারপর রয়েছে মাইলস কভারডেল, দুজনেই কিন্তু বাইবেল ট্রান্সলেশন করেছিল। এরপর ফিনোমন হল্যান্ড রয়েছে এই যুগের আরেকজন বিখ্যাত ট্রান্সলেটর। জর্জ চ্যাপম্যান রয়েছে, সেও কিন্তু হোমারের ইলিয়াড এন্ড ওডিসি ট্রান্সলেশন করেছিল, তাই এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। এরপরে আমরা কিছুগুলো ব্যাকগ্রাউন্ড জানবো এই এজের মধ্যে, যে ব্যাকগ্রাউন্ডগুলো এই এজের রাইটারগুলোকে তাদের সাহিত্য কীর্তি লিখতে অনেক সাহায্য করেছিল। এর মধ্যে প্রথমেই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই এজটার নামেই আমাদের হচ্ছে রেনেসা এজ, সেই জন্য দ্য রেনেসা ইন ইংল্যান্ড, এটা তো মুখ্য ব্যাকগ্রাউন্ড এই এজের মধ্যে আমাদের চলছে, এগুলো একবার পড়ে নেবে। আর এই রেনেসাটা আমাদের এক ধরনের রিভাইভাল, যেটা কোথা থেকে আসছে, ক্লাসিক্যাল আর রোমান লিটারেচার থেকে। আর শুধুমাত্র লিটারেচার নয়, আর্ট অ্যান্ড ফিলোসফি, যত রকমের রোমান তখনকার দিনে অ্যানসিয়েন্ট টাইমে যেসব ব্যাপারগুলো ছিল সেগুলো যখন ফল অফ কনস্টান্টিনোপল হয়ে যায়, তারপরে সেটা স্প্রেড করে আমাদের পুরো ইউরোপে, এবং সেটা লাস্টে আবার ইংল্যান্ডের মধ্যেও এসেছিল। এরপরে এই যুগের যে একটা টেন্ডেন্সি, সেটা হলো হিউম্যানিজম। হিউম্যানিজমের মুখ্য ফোকাস ছিল যে মানুষ কেন্দ্রিক যাবতীয় জিনিসগুলোকে আলোচনা করা, যে কোনো জিনিসের কেন্দ্রে যেন মানুষ থাকে, সেটাই হলো হিউম্যানিজম। আর এরপরেই আমরা জানবো যে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন, এই যুগে অনেক বিখ্যাত ধর্ম প্রচারক যেমন ক্যালভিন, মার্টিন লুথার, তারা কিন্তু এসেছিল, আর তারা ধর্মটাকে একটা সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সাহায্য করেছিল, আর ওইটাকে আমরা প্রোটেস্ট্যান্ট রিফরমেশন বলবো। আর এই প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের জন্য ইংল্যান্ডের একটা নির্দিষ্ট চার্চ শুরু হয়, সেটাকে বলা হয় চার্চ অফ ইংল্যান্ড, যেটা কিন্তু অনেকটাই আলাদা ক্যাথলিক চার্চ থেকে। এটা পুরোপুরি রোমান ক্যাথলিকের যে একটা কন্ট্রোল, সেটার বাইরে।
এরপরে যেটা রয়েছে যে আমরা এলিজাবেথান এজকে জানি একটা স্টেবল এজ বলে। এলিজাবেথ কুইন এলিজাবেথ 1558-এ সিংহাসনে বসেন, আর 1603-তে সে সিংহাসন থেকে বার হয়ে যায়, মানে তার মৃত্যু হয়। তো এই যে এজ অফ এলিজাবেথ, এটা কিন্তু আমাদের পলিটিক্যাল স্টেবলের জন্য খুব ভালো একটা এজ, সেই জন্য এখানে অনেক ভালো ভালো সাহিত্যকৃতি তৈরি হয়েছে। আর এই জিনিসগুলো একবার পড়ে নেবে। স্প্যানিশ আর্মাডা 1588, এইটার জন্য এলিজাবেথকে একটা গডলি ফিগার হিসাবে সবাই মানতে শুরু করে, কারণ স্পেন তখনকার দিনে সবচেয়ে বড় নৌবাহিনী তাদের কাছে ছিল। আর এলিজাবেথ ফার্স্ট এই নৌবাহিনীটাকে কিন্তু 1588 কিছু সৈনিকের মাধ্যমেই পরাজিত করে দিয়েছিল, আর সেই জন্য এলিজাবেথকে তখনকার মানুষরা গডলি ফিগার হিসাবে মানত। এরপরে এই রেনেসার মধ্যে আমাদের জ্যাকোবিয়ান আর ক্যারোলাইন পিরিয়ড পড়ে, এটা হচ্ছে 1603 থেকে 1649 পর্যন্ত। আর জেমস ওয়ানের জন্য তাকে আমরা জ্যাকোবিয়ান বলবো, আর চার্লস ওয়ানের জন্য আমরা তাকে ক্যারোলাইন বলবো। এই সেকশনগুলো একটু মনে রাখবে। আর হ্যাঁ, এরপরে আমাদের কমনওয়েলথ আসছে। কমনওয়েলথ মানে যেখানে কোনো কুইন বা কিংয়ের শাসন ছিল না ইংল্যান্ডে, একটা সাধারণ মানুষদের দ্বারা গঠিত গভর্নমেন্ট, যেটাকে আমরা কমনওয়েলথ বলবো, তার শাসন ছিল, আর তাদের লিডার ছিল অলিভার ক্রমওয়েল। আর সেটা চলেছিল 1649 থেকে 1660 পর্যন্ত। আর কমনওয়েলথের পরে আমাদের রেস্টোরেশন এজ চলে আসে, সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর এই এজের মধ্যে যেসব আমাদের লিটারারি ট্রেন্ডস চলছিল, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির জন্য কাকে কাকে মনে রাখতে হবে, এই যে 4-5টা রাইটার আছে, এদেরকে খুব ভালো করে মনে রাখবে। জন ডান হচ্ছে, জর্জ হারবার্ট হচ্ছে, অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে, আরও কিছুগুলো আছে। এরপরে ক্যারোলাইন অ্যান্ড ক্যাভিলিয়ার পোয়েট্রি। তাহলে ক্যারোলাইন এবং ক্যাভিলিয়ার পোয়েট্রি এরা কিন্তু চার্লস ওয়ানের আমলে তাদের কবিতা লিখছিল। এদের মধ্যে রবার্ট হ্যারি, রিচার্ড লাভলেস, থমাস ক্রিউ, এরা কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল। আর তারপরে এরা যেসব জিনিসের উপর কবিতা লিখছিল, সেটা হচ্ছে দ্য ভ্যালুজ অফ দ্য রয়্যাল কোর্ট, মানে রাজাকে সাপোর্ট করে করে কবিতা তারা লিখত। এরপরে আমরা ডিটেলসে আলোচনা করব, যেমনটা বলেছিলাম যে কয়েকটা রাইটারকে আমরা ডিটেলসে আলোচনা করব। যদি না ডিটেলসে আলোচনা করি, তাহলে কিন্তু এইখান থেকে প্রশ্ন এলে আমরা কিন্তু করতে পারবো না, কারণ এদের অনেক সাহিত্য কীর্তি রয়েছে এই এজের মধ্যে। তার মধ্যে প্রথম হলো উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা তার পুরো যে লিটারারি ক্যারিয়ার, সেইটা একবার ভালো করে বুঝে নিই। উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম হয়েছিল 1564 অ্যান্ড 1660-তে, সে কিন্তু মারা যায়। আর সে 39 প্লেজ আর 154 সনেটস, আর তার সাথে 4টি লং ন্যারেটিভ পোয়েমস সে কিন্তু লিখেছিল। এখানে দুটো উল্লেখ করা আছে, কিন্তু অ্যাকচুয়ালি 4টা হবে। His works are traditionally divided into comedy, tragedy, historical play and romances. এই যে উইলিয়াম শেক্সপিয়ারের পুরো লাইফ স্প্যান, একে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হলো আর্লি প্লেস, মানে যেসব প্লেগুলো প্রথমে লেখা হয়েছিল। এর মধ্যে কোন কোন সালকে আমরা তুলে ধরবো, 1589 থেকে 1594 পর্যন্ত। এবার সেখানে কি কি রয়েছে, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, তোমরা ডেটগুলো একটু দেখে নেবে। দ্য টেমিং অফ দ্য স্ক্রিউ, দ্য কমেডি অফ অ্যারোস, আর এগুলো ছিল কমেডিজ। আর হিস্টোরিক্যাল প্লে হচ্ছে হ্যারি 4 নয়, এটা 6 এর পার্ট 1, হ্যারি 6 এর পার্ট 2, তারপর পার্ট 3, আর তারপর রিচার্ড 3। এরপর পোয়েট্রি এই যুগের মধ্যে কিছুগুলো সে লিখেছিল, সেগুলো হচ্ছে ভ্যানাস অ্যাডোনিস 1594, রেপ অফ লুক্রি 1593 আগেরটা, আর এটা হচ্ছে 94। এরপরে মিডিল পিরিয়ড, যেটা আমাদের 1595 থেকে 1600 পর্যন্ত। আর এখানে কি কি রয়েছে, কমেডিজ রয়েছে, এ মিডসামার নাইট ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ আডু অ্যাবাউট নাথিং, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট অনেক ফেমাস, অনেক ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে রয়েছে এটা, এমনকি আমাদের এসকিউ ইউনিভার্সিটি সিলেবাসেও রয়েছে।
হিস্টোরিক্যাল ট্র্যাজেডিজ অ্যান্ড কমেডিজ যেগুলো হয়েছে সেটা হচ্ছে রিচার্ড 2, হ্যারি 4 এর পার্ট 1, হ্যারি 4 পার্ট 2। দেখো হ্যারি 6 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কিন্তু এটা আগে লেখা হয়ে গেছে, এরপরে হ্যারি 4 আসছে। আর হ্যারি 4 এর পার্ট 1 আগে, তারপর হ্যারি 4 এর পার্ট 2, আর হ্যারি 5 তারপর রয়েছে। আর এই যুগের ট্র্যাজেডির মধ্যে রয়েছে রোমিও জুলিয়েট 1595, জুলিয়াস সিজার 1599, এগুলো। এরপরে যেটাকে আমরা ম্যাচিওর ওয়ার্কস বলবো, যেটা তার 1601 থেকে 1608 পর্যন্ত রয়েছে। এর মধ্যে রয়েছে হ্যামলেট, অথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ। যত রকমের বড় বড় বিখ্যাত ট্র্যাজেডি যাকে আমরা হুকম বলে জানি, HOKM, হ্যামলেট, অথেলো, কিং লিয়ার অ্যান্ড ম্যাকবেথ। এরপরে অ্যান্টনি ক্লিওপেট্রা রয়েছে, ক্যারিওলাইনাস রয়েছে, টিমন অফ অ্যাথেন্স, এইগুলো। প্রবলেম প্লেজের মধ্যে ডার্ক কমেডিজ রয়েছে, যেমনটা হলো ট্রয়েলেস অ্যান্ড ক্রেসিডা, অল সোয়েল, দ্যাট এন্ডস ওয়েল, মেজা ফর মেজা 1604, এটা। এবার লেট পিরিয়ড মানে যেটা লাস্টে রয়েছে, সেটার মধ্যে কি কি রয়েছে, আমাদের যেমন প্যারিক্লেস, প্রিন্স অফ টায়ার, সিম্বেলিন, দ্য উইন্টার টেল, দ্য টেম্পেস্ট 1611। এরপর হিস্টোরিক্যাল ড্রামাজও রয়েছে কিছুগুলো, যেমন হ্যারি 8 সবার লাস্টে। এরপরে আছে 2 নভেল কিন্সম্যান উইথ জন ফ্লেচারের সাথে সে দুটো ড্রামা লিখেছিল, এগুলো একটু মনে রাখবে। এরপরে সে সনেট কিন্তু 154 লিখেছিল, যেগুলো লাভ, টাইম, বিউটি, মর্টালিটিকে কেন্দ্র করে। আর নেগেটিভ পোয়েমের মধ্যে ভেনাস এডোনিস, লেভ অফ লুক্রিস রয়েছে। এরপরে পোস্টুমাসলি পাবলিশড ওয়ার্কস যেগুলো শেক্সপিয়ারে পাবলিশড হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ফলিও 1626, যেটার মধ্যে 36 আমাদের কি শেক্সপিয়ারের প্লে রয়েছে। এরপর আমরা মার্লোকে চিনব। তাহলে মার্লো 1564 থেকে 1593, তার যেসব রাইটিংগুলো রয়েছে সেগুলো দেওয়া হলো এখানে। দেখো, প্রথমে সে ডিডো, কুইন অফ ক্যাথরেজ লিখেছিল, সেটা আবার থমাস নেসের সাথে সে কিন্তু এই প্লেটাকে লিখেছিল। এরপরে রয়েছে টাম্বারলিন দ্য গ্রেট, এর পার্ট 1, পার্ট 2, এটা ফার্স্ট মেজর সাকসেস কার মার্লোর। আর এই ড্রামার মধ্যে তুমি অ্যাম্বিশন, পাওয়ার, ক্রুয়েলটি থিম পেবে। এরপরে রয়েছে ডক্টর ফাস্টাস, এটা কিন্তু ক্রিস্টোফার মার্লোর সবচেয়ে ফেমাস। আর এর মতো অ্যাম্বিশন, লিমিট অফ হিউম্যান নলেজ অ্যান্ড কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল কে দেখানো হয়েছে। আর জ অফ মাল্টা এরপরের আরও এক বিখ্যাত তার, যেটা কিন্তু বারাবাস ক্যারেক্টারকে কেন্দ্র করে। একটা জিনিস মনে রাখবে, মার্লো যতগুলো রাইটিং লিখেছ সেগুলো প্রত্যেকটাই কিন্তু ট্র্যাজেডি। এবার ট্র্যাজেডি বাদ দিয়েও সে কিছুগুলো পোয়েম লিখেছিল, সেগুলো লাস্টে দেওয়া রয়েছে। এই জ অফ মাল্টার পরে রয়েছে আমাদের এডওয়ার্ড সেকেন্ড 1592, এটা আবার সেম সেক্স ডিজায়ার অ্যান্ড পার্সোনাল ভার্নালিবিলিটিকে তুলে ধরেছে। এরপরে রয়েছে মাসাক্রে অ্যাট প্যারিস, এটা খুব উল্লেখযোগ্য নয়। পোয়েট্রি সেকশনের মধ্যে হিরো অ্যান্ড লিয়েন্ডার, এটা আনফিনিশ ছিল আমাদের। আরেকটা রয়েছে আমাদের দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, যেটা 1593-তে পাবলিশড হয়। বেন জনসন এর পরে। বেন জনসন কমেডি অফ হিউমারের জন্য খুবই বিখ্যাত। তার প্রথম রাইটিং, নট প্রথম, এটা অ্যাকচুয়ালি তার এই রাইটিংগুলোর মধ্যে প্রথম, সেটা হলো এভরি ম্যান ইন হিজ হিউমার। এটা 1598-এ পাবলিশড, মানে পারফর্ম করা হয়েছিল। বলফুন দ্য ফক্সড, এটা 1605। এরপরে রয়েছে অ্যালকেমিস্ট 1610। বার্থোলোমিও ফেয়ার, ইট ইজ পাবলিশড ইন 1614। এরপরে রয়েছে সিজনাস ইজ ফল 1603। এরপরে মার্কস কিছুগুলো লিখেছিলেন তিনি, মার্কস অফ ব্ল্যাকনেস, মার্কস অফ কুইন্স, এগুলো। পোয়েট্রি সেকশনের মধ্যে আমরা পাই টু সিলিয়া। এটা একটা জিনিস মনে রাখবে, যে যখনই তুমি কোনো একটা টাইটেলকে মনে রাখবে, তার সাথে একটা মেন ক্যারেক্টার, ওই মেন ক্যারেক্টার সেটা প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এই রকমের তোমাকে আরো কিছুগুলো মনে রাখতে হবে, নিজের খাতায় এগুলো নোট করে নেবে। জন ডান
তার যে মেজর ওয়ার্কগুলো হয়েছে সেগুলো হলো প্রথমে লাভ পোয়েমের মধ্যে গুড মোরো রয়েছে, সানরাইজিং রয়েছে, ভ্যালেডিকশন রয়েছে, ফর মর্নিং রয়েছে, এগুলো প্রত্যেকটাই। আর তারপরে সে হলি সনেটের জন্য বিখ্যাত, ডেথ বি নট প্রাউড আর ব্যাটার মাই হার্ট, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আছে এই দুটো, ডেথ বি নট প্রাউড আর ব্যাটার মাই হার্ট, পারলে পয়েমগুলো একবার পড়ে নেও। এলিজি সে কিন্তু লিখেছিল, তার মধ্যে রয়েছে টু হিজ মিস্ট্রেস গোয়িং টু বেড, আর তারপর রয়েছে সংস অ্যান্ড সনেট, একটা কালেকশন যেটা জন ডানের সব বেশিরভাগ সেকুলার অ্যান্ড স্পিরিচুয়াল থিমের উপর পয়েমগুলোকে দেওয়া হয়েছে। আর সারমন, জন ডান সারমন লেখার জন্য বিখ্যাত। এরপরে রয়েছে আমাদের ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি। আর স্যার ফিলিপ সিডনি 1591-এ স্ট্রোফিল অ্যান্ড স্টেলা লিখেছিল, এর মধ্যে 108টা সনেট রয়েছে, 11 রয়েছে সংস। আর এটা অ্যাড্রেস করা হয়েছে কাকে? ফ্যানোলোপিস ডভেরাক্স, যাকে সিডনি লাভ করত। আর এর একটা প্রোজ পিস রয়েছে যেটা খুবই ফেমাস, 1590 তে প্রোজটা লেখা হয়েছে আর্কাডিয়া। এরপর লিটারি ক্রিটিসিজমের জন্য সিডনিকে আমরা অনেক ভালো করে চিনি। 1595-এ এই বইটা এসেছিল, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এরপর ফ্রান্সিস ব্যাকন, এর কিছুগুলো মেজর ওয়ার্ক আমরা জানবো। এই যে এসেজ বলে একটা কালেকশন রয়েছে তার এসেগুলো, সেটা প্রথমে পাবলিশ হয়েছিল 1597-এ, তারপরে সেটাকে আবার বাড়ানো হয়েছে 1612-এ, তারপরে 1625। এবার 1625-এ যখন পাবলিশড হয় তখন তার মধ্যে ছিল 58 এসেজ, কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে যে 1597-এ কতগুলো এসে পাবলিশড হয়েছিল আর 1612-এ কতগুলো, এটা তোমার টাস্ক থাকলো। সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল ওয়ার্কস, তার মধ্যে হচ্ছে নোভাম অর্গানাম, 1620-তে সে লিখেছিলেন। আর দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং 1605-এ, তার এটা একটা সেমিনাল ওয়ার্কের মধ্যেই পড়ে। নিউ আটলান্টিক্স, যেটা এক ধরনের ইউটোপিয়ান সোসাইটি, 1626 এটা আমাদের এসেছে। এরপরে লাস্ট আমাদের এই এজের মধ্যে এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারের সবচেয়ে ফেমাস হলো দ্য ফেয়ারি কুইন, যেটা আমাদের 1590-তে আর 1596-এ। এটা একটা এপিক পয়েম, এটার মধ্যে স্পেন্সারিয়ান স্ট্রেঞ্জার রয়েছে। স্পেন্সারিয়ান স্ট্রেঞ্জার কি? একটা 9 লাইনের স্ট্রেঞ্জার, তার মধ্যে 8টা আয়াম্বিক পেন্টামিটার লাইন থাকবে আর তারপরে আর একটা আলেকজান্ড্রিন থাকবে। এটা আবার কুইন এলিজাবেথ ওয়ানকে ডেডিকেট করা হয়েছিল আর সিম্বলাইজ করা হয়েছে তাকে গ্লোরিয়ানা হিসাবে। এই যে পুরো বইটা ফেয়ারি কুইন, এটা 12 পার্টের মধ্যে ভাগ করা রয়েছে, কিন্তু 6 পার্ট অবধি কমপ্লিট করা হয়েছিল আর পুরোটা কমপ্লিট করতে পারেনি অ্যামোরিটি, যেটা 1595-এ পাবলিশড হয়েছিল। আর এটা তার ওয়াইফ এলিজাবেথ পোয়েলকে উদ্দেশ্য করে লিখেছিল। আর তারপরে অ্যাপিথালামিয়ান 1595-এ, এটাকে আমরা বিয়ের গান বলে হিসেবে জানি, ঠিক আছে। তাহলে অ্যাপিথালামিয়ান, যেটা তাদের ম্যারেজ সং, লিরিক্যাল ম্যারেজ সং, যেটা এলিজাবেথ বয়েলকে উদ্দেশ্য করেই সে লিখেছিল। এরপরে রয়েছে স্যাফার্ড ক্যালেন্ডার, এটাও কিন্তু অনেক ফেমাস। এটা আবার 12টি ইকোলগের সাথে এই পুরো বইটা রয়েছে। কিছুগুলো প্রোজ ওয়ার্ক রয়েছে তার, যেমন হচ্ছে এ ভিউ অফ প্রেজেন্ট স্টেট অফ আয়ারল্যান্ড, যেটা 1596-এ পাবলিশ হয়েছিল। ওকে, তো এই ছিল আমাদের একটা ডিটেল ডিসকাশন অ্যাবাউট রেনেসা পিরিয়ড, যেটার মধ্যে আমাদের পিরিয়ড এজ আর তার সাথে এলিজাবেথান এজ রয়েছে। আশা করবো এখান থেকে অনেকটাই তোমাদের হেল্প হবে। থ্যাংক ইউ।